হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর সিএলপি এর যেটা ল পার্টটা মানে কমার্শিয়াল ল এর 100+ ইম্পর্টেন্ট এমসিকিউজ এনেছিলাম। তো সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো, আর যারা দেখোনি তারা পিন কমেন্টে চেক করতে পারো। সেখানে আমাদের পুরো যে 11 এর অ্যাকাউন্ট, বিএসটিডি, কস্ট ট্যাক্স, কম্পিউটার ল, এই সমস্ত যে সাজেশন সেইগুলো আছে সেখানে তোমরা পেয়ে যাবে। আর আজকে আমরা এর অডিট পার্টটা থেকে, লতে 20, অডিটে 20, অডিট পার্ট থেকে ইম্পর্টেন্ট এমসিকিউজ এনেছি। তো এইগুলো তোমরা খুব ভালো করে দেখবে এবং তোমরা নিজেরাও মেলাতে পারো যে কোনটা কি কতটা ঠিক হচ্ছে। এটা তোমাদের টেস্ট মতনই হয়ে যাবে এবং এখানেও 100+ এমসিকিউজ আছে। আর এটা বাইলিঙ্গুয়াল আছে, যারা ইংলিশ বাংলা দুটো ভার্সনই তোমরা মেলাতে পারো। তো চলো শুরু করা যাক এবং তোমরা শেষ অবধি দেখবে ভিডিওটা, খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে এবং পুরো চ্যাপ্টার ফ্লো অনুযায়ী দেখতে পাচ্ছ, ইন্ট্রোডাকশন টু অডিটিং, তারপরে হলো ডিফারেন্ট টাইপ অফ অডিটিং, এরকম বিভিন্ন এরার, এই সমস্ত থেকে আছে আমাদের। তো সবার প্রথমে কি আছে, দি ইংলিশ ওয়ার্ড অডিট হ্যাজ অরিজিনেটেড ফ্রম, মানে ইংরেজি শব্দ অডিটটা কোথা থেকে এসেছে? এটা গ্রিক, রোমান, ল্যাটিন, নেই কোথা থেকে? এইটা এসেছিল অডিট থেকে, যেটার মানে হলো কি একটা সোনা, সোনা মানে এটা ল্যাটিন ওয়ার্ড, তার মানে এটা ল্যাটিন ওয়ার্ড হয়ে যাবে, লাতিন শব্দ থেকে। তারপর বলছে ব্যুৎপত্তিগত ভাবে অডিট শব্দের অর্থ কি? শোনা মানে শ্রবণ করা, টু হিয়ার। ইন হুইচ ইয়ার ডিড লুকা প্যাসিওলি ইন্ট্রোডিউস দ্য ডবল এন্ট্রি সিস্টেম? 1494। তোমরা সকলেই জানো ইতালির মধ্যে তিনি প্রথম দুতরফা দাখিলা পদ্ধতি অ্যাকাউন্টেন্সিতেই আমাদের আছে। হুইচ মেথড অফ বুক কিপিং ডিড লুকা প্যাসিওলি ইন্ট্রোডিউস? আমাদের কি ডবল এন্ট্রি সিস্টেম মানে দুতরফা বা দ্বিতরফা দাখিলা পদ্ধতি এইটা করেছিল। নিরীক্ষার বা অডিটের প্রাইমারি উদ্দেশ্য আমাদের কি হয়ে থাকে? যে একদম প্রধান কাজটা কি হয়ে থাকে? যে সত্য এবং যথার্থ চিত্র প্রতিফলিত করা, এক্সপ্রেস ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, তাই না? তো এইটা আমাদের প্রথম কাজ। তারপর বলছে অ্যাকর্ডিং টু দি কোম্পানিজ ক্লজ কনসলিডেশন অ্যাক্ট, ফ্রম হুইচ ইয়ার ওয়ার রেলওয়ে কোম্পানি রিকোয়ার্ড টু অ্যাপয়েন্ট অডিটার? বলতে কোন সাল থেকে রেলের মধ্যে অডিটের কাজ শুরু হয়েছিল? 1845। সব ইম্পর্টেন্ট কোশ্চেন্স নেওয়া আছে। বলছে কোন সাল থেকে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস প্রতিষ্ঠিত হয়ে থাকে? সেটা আমাদের হবে এইটা আমাদের 1880, ঠিক আছে, এটা 1880 হবে। কোন বই থেকে প্রাচীনকালে ভারতের সরকারি অর্থের হিসাব রক্ষণ ও নিরীক্ষার বিশদ বিবরণ পাওয়া যায়? মহাভারত, রামায়ণ, ত্রিপিটক নাকি অর্থশাস্ত্র? একদম অর্থশাস্ত্র এই বই থেকে। হু রোড দ্য বুক, অর্থাৎ আমরা জানি চাণক্য বা যাকে কৌটিল্য বলা হয়ে থাকে, তিনি এইটা লিখেছিলেন। তিনি কে ছিলেন? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন, তাই না? যার নাম চাণক্য বা কৌটিল্য বলা হয়ে থাকে। ইন হুইচ ইয়ার ফার্স্ট জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট, মানে এটা কোম্পানিজ অ্যাক্ট আমরা বলে থাকি, আমাদের এখন কি 2013 চলছে, সবার প্রথমে এসেছিল কত? 1857-তে। ভারতের প্রথম প্রাদেশিক সরকারি নিরীক্ষকদের যোগ্যতা নির্ধারণের জন্য গভর্নমেন্ট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টেন্সি পরীক্ষার ব্যবস্থা করে কে? বোম্বাইতে হয়ে থাকে, বোম্বাই প্রথম ব্যবস্থা করে জিডিএ পরীক্ষা, যেটাকে বলা হয়ে থাকে। ইন হুইচ ইয়ার ডিড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস দ্য অডিটার সার্টিফিকেট রুল? 1932 সালে আমাদের এটা শুরু হয়েছিল। ভারত সরকার নিরীক্ষকদের মান নিয়ন্ত্রণের জন্য এইটা শুরু করেছিলেন। বলছে সিএজিআই কখন? সিএজিআই জানো তো, যেটা হলো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এই যে একটা সাংবিধানিক পদ, এটা আমাদের ক্রিয়েট করা হয়, যেরকম হয় না জাস্টিসের একটা হয়ে থাকে চিফ জাস্টিস, এরকম টাইপের, তো এইটা একটা অডিটের একটা পদ, উচ্চস্তরীয় পদ। হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যারেক্টারিস্টিক অফ অডিটিং? অডিটিং এর কোনটা হলো বৈশিষ্ট্য? যে অ্যানালিটিক্যাল মানে বিশ্লেষণমুখী, ভেরিফিকেশন মানে হিসাবের সত্যতা যাচাই, নাকি সাবমিশন অফ রিপোর্ট? সবকটাই এর মধ্যে পড়ে, যে বিশ্লেষণ করা, হিসাবের সত্যতা যাচাই যাচাই করা এবং রিপোর্ট দেওয়া। বোঝা গেল? তারপরেরটা বলছে হুইচ অফ দ্য ফলোইং নট অ্যান অবজেক্টিভ, মানে কোনটা সামাজিক নিরীক্ষার উদ্দেশ্য নয়? সেফগার্ডিং শেয়ার হোল্ডার ইন্টারেস্ট, সেফগার্ডিং কনজিউমার, স্টপ ওয়েস্টিং ন্যাশনাল রিসোর্স, মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স। দেখো এই তিনটেই তো আমাদের সমাজ জানিত না, যে হলো যে সাধারণ নাগরিক আছে যারা ক্রেতা, তাদের স্বার্থ রক্ষা করা, ওয়েস্টেজ না ঘটানো, আমাদের প্রকৃতির ভারসাম্য রাখা। কিন্তু শেয়ার হোল্ডার যারা হলো কোম্পানির মধ্যে লোক, তাদের কি বাঁচানো এটার কাজ না?
অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি ল হোয়াট মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাভারেজ নেট প্রফিট সিএসআর এ আসার জন্য কত হতে হবে, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে তোমার যে সমাজের প্রতি যে কল্যাণের জন্য 2%, কত এটা হয়ে থাকে 2%, মুনাফার 2% তোমাকে দিতে হবে। ফ্রম দ্য ওনার্স পয়েন্ট অফ ভিউ বা ভিউ পয়েন্ট, দি অ্যাডভান্টেজ অফ অডিটিং, মানে ওনারের দিক থেকে, ওনারে আমি ধরো অডিট করলাম তো কি হবে, আমার কোথায় কোথায় ভুল হচ্ছে এগুলো আমরা মানে ধরা যাবে। তাহলে ডিটেকশন অফ এরার্স অ্যান্ড ফ্রড, জাল জুয়া চুরি ভুল ত্রুটি এগুলো ধরা যাবে। তারপর বলছে অ্যান ইন্টারনাল অডিটর, অভ্যন্তরীণ নিরীক্ষক কে হতে, মানে কাদেরকে বলা হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট, গভর্নমেন্ট নাকি না, নাকি এমপ্লয়, প্রতিষ্ঠানের কর্মী, সে ইন্টারনাল অডিটর হয়ে গেল। ওকে, তারপরেরটা বলছে দি প্রফেশনাল কোয়ালিফিকেশন কি হতে, এমকম, সিএ, সিএমএ নাকি বোথ, এ বি এন্ড সি, নাকি সিএ সিএমএ দুটো। আমরা জানি যে অডিট করতে গেলে সিএ হতে হবে, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। আ পার্সোনাল কোয়ালিটি অফ অ্যান অডিটর কি হয়ে থাকে, নলেজ অফ ল, ল্যাঙ্গুয়েজ নলেজ, ইনডেপথ নলেজ ইন অ্যাকাউন্টেন্সি, অনেস্টি অ্যান্ড ইন্টেলিজেন্স। অডিটরের কোয়ালিটি বা যেটাকে গুণ বলা হচ্ছে সেটা কি হতে হবে, আইনের জ্ঞান, ভাষা জ্ঞান, সততা ও বুদ্ধিমত্তা, নাকি হলো হিসাব শাস্ত্রের গভীর জ্ঞান। এর ক্ষেত্রে যেটা হলো কোয়ালিটি, কোয়ালিটি বলছে যোগ্যতা গুণগত, তাহলে গুণের ক্ষেত্রে কি হবে, অনেস্টি অ্যান্ড ইন্টেলিজেন্স এইটা হয়ে থাকবে। অ্যান অডিটর অ্যাপয়েন্টেড আন্ডার আ স্পেসিফিক স্ট্যাচুট ল ইজ কল্ড অ্যান, কোন আইনের দ্বারা যখন তাকে অ্যাপয়েন্ট করা হলো সেটাকে বলা হয় থাকে স্ট্যাচুটারি অডিট, বা যেটাকে বিধিবদ্ধ নিরীক্ষক বলা হয়ে থাকে। তারপরেরটা কি বলছে, বলছে চেকিং দ্য ম্যাথামেটিক্যাল অ্যাকুরেসি অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টস ইজ, কি জানো, বলছে চেকিং দ্য ম্যাথামেটিক্যাল অ্যাকুরেসি অফ অ্যাকাউন্টস ইজ অডিটিংস, বলছে হিসাবে নির্ভুলতা যাচাই করা নিরীক্ষা ব্যবস্থার কি উদ্দেশ্য, প্রাইমারি, সেকেন্ডারি, সোশ্যাল, নাকি আমাদের নান অফ দিস, মুখ্য, গৌণ, নাকি তাকে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই ও ভুল জুয়াজুচির উদ্ঘাটন করা নিরীক্ষকের একদম সেকেন্ডারি, যেটাকে বলে গৌণ উদ্দেশ্য, এটাকে না, এটা প্রাইমারি বা মুখ্য উদ্দেশ্য আমাদের বলা হয়ে থাকে, তাই তো, প্রাইমারি অবজেক্টিভ বলা হয়ে থাকছে। দি ওয়ার্ড অডিট ইজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড অডির, যেটার মানে সোনা। দি চার্টার্ড অ্যাকাউন্টে অ্যাক্ট ওয়াজ এনঅ্যাক্টেড ইন, কত সালে হয়েছিল, 1949। অ্যান ইন্টারনাল অডিটর ইজ অ্যাপয়েন্টেড বাই, কার দ্বারা হয়ে থাকে, ম্যানেজমেন্ট বা ডাইরেক্ট, ইন্টারনাল বুঝতে পারছো। দি প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ কস্ট অডিটর, কস্ট অডিটর যেটাকে আমাদের আইসিডাব্লিউ বা সিএমএ, মানে এটাই আমাদের কি ইয়ে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আরেকটা আমাদের হয়ে থাকে কি আইসিডাব্লিউ, যেটা আগের নাম ছিল কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট, এটাকে ঠিক থাকতো। কোম্পানি অডিট ওয়াজ মেড কম্পালসারি ইন ইন্ডিয়া, 1913 সাল থেকে এটা আমাদের চালু হয়ে থাকে, মানে কম্পালসারি হয়ে যায়। দি ওয়ার্ক অফ অডিটিং কি, এক্সামিনেশন অফ প্রিপেয়ার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট গুলো হয়ে গেছে সেগুলোর প্রিপারেশন করা। উইচ অফ দ্য ফলোইং, দেখা মানে দেখা, এক্সামিন করা। উইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ অডিটিং, কোনটা হলো আমাদের নিরীক্ষার সুবিধা নয়, বলছে হিসাবের ভুল ত্রুটি ও জুয়াচুরি উদ্ঘাটন, প্রতিষ্ঠানের সত্যতা, ব্যবস্থাপনা, দক্ষতা, কার্যকরতা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। তাহলে দক্ষতা, যে এক্সামিনিং, ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি এন্ড এফেক্টিভনেস, এইটা তো আমাদের হলো এর ইয়ে না, যে এর অ্যাডভান্টেজ সুবিধা না, এটা তো দক্ষতা দেখে আমাদের তো অডিটের কাজ না, হিসাব ইত্যাদি এগুলো দেখা সব ঠিকঠাক হয়েছিল না। আর সিএজিআই, এটা আমরা বলেছিলাম কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এইটা হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ লিমিটেশন অফ অডিটিং, কোনটা নিরীক্ষার সীমাবদ্ধতা নয়, ম্যানেজেরিয়াল, মানে পরিচালনার অদক্ষতা, হিসাবে নির্ভুলতা, সকল তথ্য না পাওয়া, নয় বলেছে প্রতিষ্ঠানের সত্য ও যথার্থ আর্থিক অবস্থার চিত্র প্রকাশ। তাহলে এইটা তো আমাদের সুবিধাই হয়ে গেল, বাদ বাকিগুলো তো আমাদের অসুবিধার ক্ষেত্রে সীমাবদ্ধতা হচ্ছে, তাহলে এইটা আমাদের হবে না, মানে এইটাই আনসার। নিরীক্ষার গৌণ উদ্দেশ্য, ঠিক আছে, গৌণ উদ্দেশ্য আমাদের কি, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল ডিটেকশন অফ প্রিভেনশন এরার ফর অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ এরার অ্যান্ড ফ্রডস। তারপর এটা হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ এ প্রফেশনাল ডিসকোয়ালিফিকেশন অফ অ্যান অডিটর, এখান থেকে দেখো কি কি বলছে, যে কোনটা
নিরীক্ষকের পেশাগত অযোগ্যতা বলে যদি কোনো ব্যক্তি আদালতের রায়ে বিকৃত মস্তিষ্কের হয়ে থাকে, নিরীক্ষক হিসাব শাস্ত্র জ্ঞান সব কটাই। কোনটি নিরীক্ষকের অযোগ্যতা বলে বিবেচিত হবে না? হবে না। হবে না কোনটা আমাদের, যেটা নিরীক্ষকের হিসাবে, যে সতর্ক দৃষ্টিভঙ্গি। নিরীক্ষক হলেন পাহারাদার কুকুর, হিংস্র কুকুর না। অডিটর ইজ ওয়াচ ডগ নট এ ব্লাড হাউন্ড। এটা এটা হলো কোন মামলার জন্য? এটা কিংস্টন কটন মিলের মামলার জন্য এটা আমাদের হয়েছিল। ঠিক আছে, 1986 সালে সেই কিংস্টন কটন মিলের মামলা বিচারপতি লস নিরীক্ষককে পাহারা দেওয়া কুকুরের সাথে তুলনা করা হয়েছিল। তারপর আছে আমাদের কি, হিসাব নিকাশ করণের কাজ শেষ হলে আমাদের কিসের কাজ শুরু হয়? হিসাব নিকাশ করা, মানে অ্যাকাউন্টিং শেষ হলে অডিটিং এর কাজ শুরু হয়ে থাকে। এবার বলছে কোন ইয়ারে সিএজিআই হয়? 1971। অডিট কথাটার মানে কি? টু হিয়ার। এটা হলো এক ধরনের বারবার রিপিট হয়েছে কোশ্চেনটা। তারপর বলছে মানে নিরীক্ষার ব্যবস্থার প্রাথমিক স্তরে নিরীক্ষার পদ্ধতি ছিল অত্যন্ত কি ছিল? ন্যারো বা সংকীর্ণ, ছোট ছিল। বর্তমানে নিরীক্ষার উদ্দেশ্যকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, মুখ্য এবং গৌণ, মানে দুটো, প্রাইমারি সেকেন্ডারি। আর নোটেবল অ্যাকাউন্টিং রিলেটেড অবজেক্টিভ অফ অডিটিং নিরীক্ষার হিসাব সংক্রান্ত উদ্দেশ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের কি? ডিটেকশন অফ অ্যাকাউন্টিং এরর, হিসাবের ভুল ত্রুটি উদ্ঘাটন করা। অভিজ্ঞ নিরীক্ষক দ্বারা নিয়মিতভাবে হিসাব পরীক্ষিত হলে প্রতিষ্ঠানের কি বৃদ্ধি পায়? সুনাম, বা যেটাকে গুডউইল বলে। হ্যাঁ, প্রতিষ্ঠানটা ভালো, এখানকার কাজ ভালো হয়ে থাকে, হিসাব ঠিকঠাক থাকে। নিরপেক্ষ নিরীক্ষকের দ্বারা পরীক্ষিত হিসাব ব্যাস গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ হিসাবে গৃহীত হয়। ইন কোর্ট মানে আদালতে আমাদের সাক্ষ্য প্রমাণ হিসাবে গৃহীত হয়। অ্যান অডিটর ইজ প্রাইমারিলি কোএফিসিয়েন্ট ইন ড্যাশ রিলেটেড ওয়ার্ক। কিসের জন্য? অডিটিং রিলেটেড কাজে বা নিরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। টু অ্যাকিওর কোয়ালিফিকেশন অ্যাজ এ প্রফেশনাল অডিটর কি হতে হবে? আমাদের সিএ হতে হবে। বিকম এমকম হলে হবে না, সিএ হতে হবে। নোটেবল জেনারেল ডিসকোয়ালিফিকেশন অফ ইন অডিটিং ইজ, মানে নিরীক্ষার উল্লেখযোগ্য সাধারণ অযোগ্যতা। অযোগ্যতা কি হবে? আদালতের কর্তৃক দণ্ডপ্রাপ্ত হিসাবশাস্ত্রের জ্ঞান, বিকৃত মস্তিষ্ক, চার্টার্ড অ্যাকাউন্টের সদস্য না হওয়া। যেটা হলো উল্লেখযোগ্য সাধারণ অযোগ্যতা, একদম ইম্পর্টেন্ট, যেটা হলো কোনো অপরাধ, ঠিক আছে, আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। এই আইনটা যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা কবে, এটা আগেও আমরা আলোচনা করলাম, 1949। ওই যে নিরীক্ষার উল্লেখযোগ্য হিসাব সংক্রান্ত উদ্দেশ্যগুলো, এখান থেকে ট্রু ফলস বলতে হবে। আমাদের হলো হিসাবের ভুল ত্রুটি ঠিক, হিসাবে জোয়া জুচ্চুরি কারচুপি দুর্ঘটনা ঠিক, ভুল ত্রুটি পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটার ব্যবস্থা গ্রহণ করা, তিনটেই ঠিক। এগুলোই তো অডিটিং এর কাজ। এবার শেয়ার গ্রহীতাদের মানে শেয়ার হোল্ডারকে সেফগার্ড করা না, তাহলে তিনটে ঠিক একটা ভুল, তাহলে এইটা হবে সি এরটা, তিনটে ঠিক একটা ভুল। তারপর বলছে অ্যাডভান্টেজ কি আছে, মানে কারবারের দিক থেকে, ফ্রম বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কি আছে। প্রথমেরটা দেখো, ভুল ত্রুটি জোয়াজুচি, এটা ঠিক। তারপরেরটা হলো আমাদের আহ প্রপার বুক কিপিং, এটাও ঠিক, মানে হিসাব রক্ষণ করা। তারপর তিনেরটা হলো আমাদের আর্থিক কাজকে প্রকৃত সত্য ন্যায্য চিত্র প্রকাশ করা। চারেরটা হলো নিরক্ষিত হিসাবে নির্ভরযোগ্যতা বেশি বলে ব্যাংক থেকে ঋণ গ্রহণের আমাদের সুবিধা পাওয়া। তাহলে চারটেতে চারটেই ঠিক হচ্ছে আমাদের, তাই না? তো সব করা যে ঠিকঠাক হিসাব হবে, এবং সব জাল জোয়া জুচ্ছিল এটাও দেখা যাবে, এবং প্রকৃত কাজ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ থাকবে, এবং এইগুলো ঠিক থাকলেই তোমার কোম্পানির মধ্যে ঠিকঠাক হলে লোন পাসও তুমি করাতে পারো, তাই না? বলেন অডিট রিপোর্ট আনতে, তার জন্য তো লোন দেয়, তাহলে এখানে সবকটাই আমাদের সত্য হয়ে যাবে। তারপরটা বলছে লিমিটেশন অফ অডিটিং, বলছে এখানে অডিটিং এর লিমিটেশনের জন্য কোনগুলো আছে। দেখো, কোনো হিসাব রক্ষক আহ যেটা হলো আছে, কোনো নির্দিষ্ট সময়ের হিসাবরক্ষণ ভুল নিরীক্ষক দ্বারা প্রমাণিত হলে সেটা আমাদের কি আছে, যে ভুল নিরীক্ষক দ্বারা যে কোনো পরবর্তী বছরে উদ্ঘাটন করা সম্ভব। ও যে কোনো নির্দিষ্ট সময়ের হিসাব রক্ষণের ভুল নিরীক্ষার দ্বারা যে কোনো পরবর্তী বছরে উদ্ঘাটন করা সম্ভব। হ্যাঁ, ঠিক কথা। অ্যান অ্যাকাউন্টিং এরর অফ এ স্পেসিফিক পিরিয়ড ক্যান বি ডিটেক্টেড ইন এনি সাবসিকুয়েন্ট ইয়ার, হতে পারে পরে গিয়ে জানা গেছে। আবার 2 নম্বরটা হলো ল্যাক অফ এফিশিয়েন্ট অডিটর, বর্তমানে দক্ষ নিরীক্ষকের অভাব। না, এরকম তো কোনো কথা নেই, আছে, লোক আছে, তাহলে এটা ফলস হয়ে গেল। পরিচালনগত অদক্ষতা অক্ষমতা, এটাও ফলস হয়ে গেল। নিরীক্ষার মধ্যে উন্নতি পূরণ, সব প্রতিষ্ঠানের সব উদ্দেশ্য পূরণ, এটা ঠিক কথা। মানে 1 আর 4 চারটা ট্রু, 2 আর 3, তাহলে 1 আর 4 ট্রু, 2 আর 3 ফলস, তাহলে এখানে এইটা হয়ে যাবে।
তারপর বলছে এখানে ম্যাচ করতে, তাহলে ম্যাচিং এর ক্ষেত্রে আমরা একটা জিনিসই দেখিয়ে দিলাম, আমরা যে কোনো একটা জিনিস জানলে সেটা ধরো অ্যাকাউন্টিং অবজেক্টিভ মানে হিসাব সংক্রান্ত নিরীক্ষার উদ্দেশ্য কি, ডিটেকশন অফ ফ্রড, জুয়া দিচ্ছি, তাহলে ডুয়েট ডি দেখো, ডুয়েট ডি কোনটা, ডুয়েট ডি দেখো, ডুয়েট ডি হলো বি এরটা হচ্ছে, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের ভাগ্য ভালো ওভারল্যাপ করেন, যদি এখানেও ডুয়েট ডি হতো এখানেও ডুয়েট ডি হতো তখন আরো যেতে হতো। ঠিক আছে, তো এইভাবেও তোমরা করতে পারো, দেখো বাদ বাকিগুলো অটোমেটিকলি এক জায়গায় পড়ে যাচ্ছে। ওকে, তারপরেরটা আমাদের কি আছে, বলছে এটা দেখো, এতটা অবধি কি গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে হয়ে গেল, এর পরেরটা থেকে আমাদের আরো এমসিকিউ আছে ম্যাচিং ট্যাচিং দিয়ে এরার এন্ড ফ্রড থেকে। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে, বলছে সেম ভাবে এটা না, এটা একটা আছে, এবার দেখো এখানে আমরা দেখবো যে পিরিয়ড অফ নেচার অফ ওয়ার্কটা ধরো এটা আমি জানি, বলছে কাজের দৃষ্টিভঙ্গি হলো গঠনমূলক। ঠিক আছে, চারের ধরো ডি, এটাও বুঝতে পারছি না, ধরো অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং, হিসাব নিকাশের উদ্দেশ্য কি হয়ে থাকে, রেকর্ডিং ট্রানজেকশন, প্রিপেয়ারিং ফাইনাল অ্যাকাউন্ট, তাহলে একের সিটাই বুঝতে, দেখো একের সি দেখো দুই জায়গায় ডি এরটাও আছে এরটাও আছে, তাহলে আমাকে আরেকটু যেতে হবে, স্কোপ অফ অ্যাকাউন্টিং এর স্কোপ কি, রেকর্ডিং ক্লাসে উদ্দেশ্য পরিধি আমরা কি করতে পারি, তাহলে বি, দুইয়ের বি দেখো, এখানে দুইয়ের ডি এখানে দুইয়ের বি, তাহলে এরটা আমাদের বেরিয়ে আসলো, উদ্দেশ্যটা বোঝা না যাচ্ছে যেভাবে আমরা ছাড়বো ব্যাপারটাকে। তারপর বলছে যে ইন অডিটিং টার্মিনোলজি আনইনটেনশনাল মিস্টেকস আর কল্ড এরার, সেটা কিন্তু প্রতারণা এগুলোর মধ্যে পায় না, যেটা আনইনটেনশন মানে যেটার মধ্যে কোনো ভুল, আমাদের কোনো ভুল কোনো ভাবনা ছিল না, আমরা ইচ্ছা করে করিনি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড অ্যাজ ক্লারিক্যাল এরর, মানে এই যে কোনটি করণিক ভুল হিসাবে ধরা হয়ে থাকে, এরার অফ প্রিন্সিপাল। ঠিক আছে, নীতিগত ভুল, ধরো এই কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে কোন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, বলছে সোল গুডস লোকে 5,000, এটা লিখে দিচ্ছে 500, তাহলে 5,000 বদলে 500, এটা করে এরার অফ কমিশন, এটা আমরা রেক্টিফিকেশন অফ এরারেও পড়েছি, তাহলে এরার অফ কমিশন বা কার্যমূলক ভুল। when an entry error is neutralized compensated by another error, একটা ভুল আরেকটা ভুলকে মিটিয়ে দেয়, তাহলে এটাকে কি বলা হয়, কম্পেনসেটিং বা পরিপূরক ভুল। ঠিক আছে, কম্পেনসেটিং বা পরিপূরক ভুল বলা হয় তাকে। ঠিক আছে, তারপরে আছে দি এরর দ্যাট কজ ডিস অ্যারেঞ্জমেন্ট ইন ট্রায়াল ব্যালেন্স, যেটা হলো আমাদের ট্রায়াল ব্যালেন্সকে মেলায় না, একদিকে হলো আমাদের এক সাইডে হলো আমাদের কত 10 আছে, 10 ডেবিট হয়েছে, আর একদিকে তুমি কোনো কিছু ক্রেডিটই করোনি, তাহলে এইদিকে 10 এদিকে 10 হচ্ছে না, আমরা এই দুটো ডিগ হয়, তার মানে এখানে কি হয়ে গেল, কোন ধরনের এরা পার্শিয়াল মানে আংশিক ছাড়, মানে একদিকে তুমি লিখেছো আর একদিকে লেখনি, মিললো না, দাঁড়িপাল্লার মতো দু সাইড মিললো না। রিপ্লেসমেন্ট কস্ট মানে প্রতিস্থাপন ব্যয় ইজ চার্জ টু রিপেয়ার্স অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এটা কোন ধরনের ভুল এসে গেল, এটা নীতিগত ভুল, তুমি অ্যাকাউন্টিং জানো না কোথায় কি করতে হবে, কোন অ্যাকাউন্টকে ডেবিট ক্রেডিট করতে হবে। রিপ্লেসমেন্ট কস্ট অফ মেশিনারি, এটা রিপেয়ারে চলে গেছে। ঠিক আছে, তারপর বলছে ইফ অ্যাডিকুয়েট ডেপ্রিসিয়েশন ইজ নট চার্জড, মানে ডেপ্রিসিয়েশন পর্যাপ্ত পরিমাণ ডেপ্রিসিয়েশন রাখা হলো না, তাহলে এইটাও কি, এটা তুমি ডেপ্রিসিয়েশন লাগালে না, তার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি এরকম হয়ে থাকে, তাহলে এটাও এরার অফ প্রিন্সিপাল, নীতিগত ভুল। ইচ্ছাকৃত ভুলকে কি বলে, ইচ্ছাকৃত ভুলকে আমাদের কি বলে, ফ্রড বা জুয়া জুচ্চুরি আমাদের বলা হয়, তাই এটা ইচ্ছা করে তুমি এটা করেছো, জান ইচ্ছা করে তুমি হিসাব লুকিয়েছো। বলছে এদের মধ্যে কোনটা ফ্রডের আন্ডারে পড়ে, যে কোনটা জুয়া জুচ্চুরি, মিস অ্যাপ্রোপ্রিয়েশন মানে নগদ গুডস অ্যাকাউন্টস এর মধ্যে ভুল করা সবকিছুই পড়ছে, তাহলে অল অফ দিস হয়ে যাবে। টিমিং এন্ড লিডিং, ঠিক আছে, তারপর কি বলছে যে টিমিং এন্ড লিডিং, এটা কোথায় হয়ে থাকে, এটা হলো মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, মানে টিমিং এন্ড লিডিং মানে কি বলতো, যে ধরো একটা জায়গাতে তোমাকে হলো 100 টাকা হলো দিয়েছে পেমেন্ট করার জন্য, ঠিক আছে, এবার 100 টাকার হলো পেমেন্ট দিয়েছে, তোমাকে আরেকটা জায়গাতে হলো মেটাতে হতো। ঠিক আছে, তুমি কি করলে ওই 100 টাকাটা অন্য জায়গাতে, মানে ধরো একজন তোমাকে ধরো বলেছে যে এই এই কাজটা এই কাজের জন্য দিতে, তুমি সেই কাজটা করলে না, অন্য একটা জায়গা থেকে সেই টাকাটা জোগাড় করলে, তাহলে কি অন্য একটা জায়গার টাকা হলো এখনো বাকি আছে, আবার পরে অন্য একটা, মানে একটা কাজ করতে গেলে অন্য অন্য জায়গার টাকাগুলোকে ব্যবহার করছো, তো এইটাকে কি বলা হয় থাকে টিমিং এন্ড লিডিং। এইটা হলো অ্যাপ্রোপ্রিয়েশন মানে নগদ অর্থকে ভুলভাল ভাবে ব্যবহার করা, মানে একটা দিয়ে 100 টাকা দিয়ে আরেকজনের কাজ করলে কিন্তু তার এখনো টাকা দেওয়া বাকি, আরেকজনের আরেকটা কাজ করলে, এইভাবে আমাদের হয়ে থাকে। তারপর বলছে হাউ মেনি টাইপ অফ ফ্রড হয়ে থাকে, 3 ধরনের fraud নগদ অর্থ, পণ্য আর হিসাবের কার্য, এটা আমরা দেখলাম 3 টাইপস। ফ্রড ইজ কমিটেড বাই কি, ক্লার্ক, অ্যাকাউন্টিং স্টাফ, হায়ার ম্যানেজমেন্ট, সবার দ্বারা ফ্রড হতে পারে। তারপর বলছে যে মেথড অফ মিস অ্যাপ্রোপ্রিয়েশন মানে পণ্য দ্রব্য আত্মসাতের উপায় হলো কি, টিমিং লিডিং, অমিটিং, ওভারসেটিং, ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউটেড, নাকি ওভারসেটিং
সেলস রিটার্ন মানে যে পরিমাণ দ্রব্য বিলি হয়েছে তার থেকে বেশি দেখানো। ধরো কাউকে ফ্রি দেবে না, বিলি যে হয় না ফ্রি স্যাম্পেল, মানে এটা ব্যবহার করে দেখুন কেমন কি লাগছে, সেখান থেকে ধর 10টা মাল ছিল, সেখানে তুমি 15টা গায়েব করে দিয়েছো, 5টা নিজের জন্য নিয়ে নিয়েছো এইটা। তারপর বলছে নগদত্ব আত্মসাৎ উদ্ঘাটনের উপায় আমাদের কি হয়ে থাকে। এখানে বলছে নগদের বইয়ের লেখা প্রত্যেক কটা প্রতিটি লেনদেনের সত্যতা সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে, বিন কার্ড পরীক্ষা করতে হবে। দেখো প্রথমেই বোঝা যাচ্ছে, বাদ বাকিগুলো ডেবিট নোট এইগুলো আছে, কিন্তু ক্যাপিটাল মানে ক্যাশ ক্যাশ রিলেটেড জিনিসপত্র আমাদের এখানে থাকতে হবে, ক্যাশ রিলেটেড জিনিসপত্র আমাদের এখানে থাকতে হবে। তারপর বলছে যে গুডস মিস অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, মানে যেটা আমাদের হলো জিনিস, যেটা আমাদের জিনিস হিসাবে মানে আমরা যেটাতে ডিল করছি সেটা যদি মিস অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ওটাকে চেক করব। বলছে টিম অ্যান্ড লিডিং টিমিং অ্যান্ড ল্যাডিং প্রক্রিয়ার মাধ্যমে পণ্যদ্রব্যের খতিয়ানগুলো দেখার মাধ্যমে চেকিং ক্যাশ পেমেন্ট ভাউচার। ঠিক আছে, স্টক লেজার মানে এটাকে আমাদের তোমাদের যদি কস্টিং থাকে কাউর, তোমাদের স্টোরস লেজার হয়ে থাকে, স্টকস লেজার, বুঝতে পারছো তো, এরকম ভাবে বিভিন্ন মেথড থাকে। তারপর দি ডিউটি অফ অ্যান অডিটার কি, ব্লাড হাউন্ড, ফরেন্সিক ইনভেস্টিগেটর, ইডিও না একটা ওয়াচ ডগ মানে পাহারাদার কুকুরের মতো, যে দেখবে সব জিনিস। টু প্রিভেন্ট এরার্স অ্যান্ড ফ্রড দি অডিটার ক্যান, কি করতে পারে তিনি, অ্যাডভাইস করতে পারেন ম্যানেজমেন্টকে, কি অ্যাডভাইস করতে পারে, ব্যবস্থাপকদের পরামর্শ দিতে পারেন। নিরীক্ষকের মুখ্য উদ্দেশ্য কি ছিল, কি কি হয়, যে আমাদের ভুল যোগাযোগ চুরি, পেশাগত মান সতর্কতার সঙ্গে নিরীক্ষকের কাজ সম্পাদন করা, ইনভেস্টিগেটরের মতো না, বি এডটা হবে, অল অফ দিসটা হবে না, বি এডটা হবে, যে এক্সিকিউটিং অডিট ওয়ার্ক ডিলিজেন্টলি অ্যাজ পার প্রফেশনাল স্ট্যান্ডার্ড, যে তার ভাই যতটুকুনি কাজ আছে সেই অনুযায়ী করা। ফরেন্সিক ইনভেস্টিগেশন এগুলো তো আমরা বলেছি এগুলো হবে না। তারপর ডিটেকশন অফ এরার অ্যান্ড ফল্ট ইজ অডিটিং কি অবজেক্টিভ, প্রাইমারি সেকেন্ডারি, এটা হলো আমাদের সেকেন্ডারি অবজেক্টিভ। ঠিক আছে, তারপর আসছে হলো আমাদের showing a better financial picture than a actual position through manipulation, মানে কি বলছে কারচুপির সাথে প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা দেখানো, এটাকে কি বলে উইন্ডো ড্রেসিং বা বাতায়ন সজ্জা, উইন্ডো ড্রেসিং বলে, মানে ভুল জিনিস ভুল ভাবে দেখানো। ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্ট ইজ কল্ড, এটা একটা ফ্রড বা ডিসেপশন বা প্রতারণা বলা হয়ে থাকে। পারচেজ হবে কম্পিউটার 40,000 ফর অফিস ইউজ রংলি ডেবিটেড টু পারচেজ অ্যাকাউন্ট, তাহলে এটা কি হওয়া দরকার, অফিস ইকুইপমেন্ট টু ক্যাশ, এটা পারচেজ টু ক্যাশ করে দেয়, এটা কি ধরনের ভুলে জানে না ভাই, এটা হলো জানে না যে কোন অ্যাকাউন্টকে ডেবিট ক্রেডিট করতে হয়, তাহলে এরার অফ প্রিন্সিপাল। এর এইটা জার্নালটা এবং এর রেকটিফিকেশন এন্ট্রিটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। কম্পেনসেটিং এরর কি ধরনের এররের মধ্যে পড়ে, ক্লারিক্যাল বা করণিক ভুল। ঠিক আছে, প্রতারণার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে যদি লেখন পরিবর্তন করা হয়, সেটাকে আমাদের ফ্রড বলে, বোঝাই যাচ্ছে। তারপর বলছে যে কত ধরনের এরর হয়ে থাকে, 2 ধরনের এরর হয়ে থাকে অ্যাকাউন্টিং এর মধ্যে। ঠিক আছে, যেটা হলো ক্লারিক্যাল এবং হলো কমিশন মানে এরর অফ প্রিন্সিপাল। ক্লারিক্যাল এররের মধ্যে কি থাকে, এর মধ্যে এরর অফ কমিশন মানে বোথ এ অ্যান্ড বি, এরর অফ কমিশন এরর অফ অমিশন, কোনো যে বাদ চলে যাওয়া ছাড়ের ভুল, এবং আমাদের কি থাকে যে কার্যমূলক ব্যালেন্স ভুলভাল লেখার। পেড ওয়েজেস 2,000 টু এন এমপ্লয় বাট ডেবিটেড টু রেন্ট অ্যাকাউন্ট, এইটাও তো একই ব্যাপার, এরর অফ প্রিন্সিপাল, না সরি দাঁড়াও, পেড ওয়েজেস 2,000 টু এমপ্লয় বাট ডেবিটেড টু রেন্ট অ্যাকাউন্ট ইনস্টেড অফ ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা করে দিয়েছে রেন্ট টু ক্যাশ। এরর অফ অমিশন, এরর অফ কমিশন, কম্পেনসেটিং এরর, এরর অফ মিস পোস্টিং, তাহলে এটা হলো আমাদের এরর অফ মিস পোস্টিং হবে, কারণ এখানে আলাদা তো কিছু নেই প্রিন্সিপাল রিলেটেড। প্রিপেয়ারিং অ্যাকাউন্ট উইদাউট অ্যাডজাস্টিং আউটস্ট্যান্ডিং ইনকাম ইজ কল্ড, আমরা যে এখন একটা অ্যাকাউন্ট বানাচ্ছি আউটস্ট্যান্ডিং মানে যেগুলো বাকি আছে আমাদের, সেগুলোকে আমরা এখনো ব্যবহার করছি, এটা তো প্রিন্সিপাল নীতিগত ভুল, তাই না, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং স্যালারি, তাই না, প্রি রিসিভড ইনকাম, এই সমস্ত কিছু তো আমাদের আনতে হবে। তারপর বলছে ইফ ট্রানজেকশন অমিটেড ফ্রম বিং রেকর্ড ইট ইজ কল্ড, সেটা বাদই হয়ে গেল এরর অফ অমিশন, এখানে তো নেই, তাহলে নান অফ দিস হবে। ইনকারেক্ট ব্যালেন্সিং, ব্যালেন্সিং তোমরা অনেকে কেউ জানতে পারো বা নাও জানতে পারো, পরে লেজারে করতে হয়, এটা কি ধরনের মধ্যে আছে, এরর অফ কমিশনের মধ্যে আছে, কার্যমূলক। স্কিমিং এন্ড লেডিং, এটা কি হয়ে থাকে, ক্যাশ মিস অ্যাপ্রোপ্রিয়েশনের একটা জিনিস। তারপর বলছে নট রেকর্ডিং এ ট্রানজাকশন হোললি অর পার্শিয়াল ইন বুক ইজ কল্ড, যেটা একদমই পুরোপুরি বা একদমই হালকা মানে হাফ যদি কোনো কিছু রেকর্ড করা হয়, সেটাকে কি বলে এরর অফ অমিশন, মানে কোনো জিনিস বাদ চলে যাওয়া, ছাড়ের ভুল। 500 টাকা পেড টু অধীর বাবু ফর রেন্ট বাট ডেবিটেড টু স্যালারি অ্যাকাউন্ট, তাই এটা হলো এরর অফ পোস্টিং।
ফ্রডুলেন্ট কনভার্সন, মিস অ্যাপ্রোপ্রিয়েশন ইন্টেনশনালি, এটা হলো কি মানে নিজে ইচ্ছা করে, এটাকে কি বলে ক্যাশ মিস অ্যাপ্রোপ্রিয়েশন, মানে নগদ অর্থ আত্মসাৎ করা। কর্মচারীরা ইচ্ছাকৃতভাবে তাদের ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানের জিনিস আত্মসাৎ করলে কি কি হতে পারে? যে আত্মসাতের ক্ষেত্রে কেবল নগদ অর্থ পণ্যদ্রব্যের আত্মসাৎ হয়ে থাকে, এটা ঠিক আছে। তাহলে কেবলমাত্র লিখিত হিসাবে ইচ্ছাকৃতভাবে ভুল করা, এটা ভুল। কাল্পনিক ক্রয় বিক্রয় দেখে আত্মসাৎ করা, এটাও ভুল। ভুয়ো খরচ আর লিপিবদ্ধ করে আত্মসাৎ করা, তাহলে 1 আর 4 ঠিক, 2 আর 3 ভুল। বুঝতেই পারছো যে আত্মসাৎ করার জন্য কি করবে তারা। আগের এমসিকিউ গুলোতে আমি বললাম, তাহলে ডি এরটা হয়ে যাবে। তারপরেরটা বলছে ওয়েস ইন হুইচ ম্যানিপুলেশন অ্যাকাউন্টিং, হিসাব কারচুপি কি কি উপায় আমাদের করা যেতে পারে? বাই অমিশন, কমিশন, মিসলিড, এইভাবে না, প্রত্যেক কটাই ভুল, তাহলে এখানে সব কটাই আমাদের ভুল হয়ে যাবে। এগুলো তো সব ভুল, এমনি যে ভুল আমরা ভুল করে ফেলেছি, কিন্তু এটা সেটা হলো আমাদের ম্যানিপুলেশন কি ইচ্ছা করে করা হয়ে থাকে। হোয়াট হ্যাপেন ইন কেস অফ ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্ট, ম্যানিপুলেশন হলে মানে হিসাব কারচুপি হলে কি হয়ে থাকে? যে হলো আমাদের ডেলিভারেড এরা মেড ইন বুকস, এবং কারচুপিতে ইচ্ছাকৃতভাবে ভুল করা, এটা ঠিক আছে। তারপর আছে হলো আমাদের কারচুপি কর্মচারীর ব্যক্তিগত স্বার্থ, কারচুপিদের ক্ষেত্রে সাধারণ কর্মচারীরা যুক্ত থাকে, নগদ অর্থ ও পণ্যের আত্মসাৎ ঘটে। তাহলে আমাদের এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? যে আমাদের নগদ অর্থ মানে এখানে সবকটাই আমাদের ঠিক হচ্ছে, তাহলে সি হয়ে যাবে। তারপর এখানে ম্যাচ করতে বলেছে, এটা কোন ধরনের ভুল? দেখো যে কোনো একটা আমরা জানবো, ঠিক আছে, তাহলে হয়ে যাবে যদি আমাদের ভাগ্য ভালো থাকে। দেখো আমরা একেরটাই জানি, ধরো গুডস পারচেজ ফর রুপিস 10,000 বাট অমিটেড, অমিশন, তাহলে আমাদের কি হবে? এরাও অমিশন, ছাড়ের ভুল। একের সি, একের সি কোথায় আছে? দেখো একের সি শুধু বি এরটাতেই আছে, তাহলে এটা অ্যান্সার অটোমেটিকলি বেরিয়ে চলে আসলো। তারপর বলছে এটাকেও আমাদের ম্যাচ করতে, বলছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, তাই না? 91টা বলছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, তাহলে এইটা আমাদের টিমিং এন্ড ল্যাডিং, এক্ষুনি বারবার বারবার করে পড়ে আসলাম, তাহলে একের ডি, তাহলে একের ডি হলো এ হয়ে গেল। তারপর বলছে এইটা হলো সেম ধরনেরই আছে। এবার অ্যাকাউন্টেন্টস এর ক্ষেত্রে দেখো ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্ট কে করে? ক্লার্ক করে, কমন ওয়ার্কার, হায়ার ম্যানেজমেন্ট, এটা এই ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকবে? তাহলে ধরো একেরটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ, অ্যাকাউন্টেন্ট, ধরো কমন ওয়ার্কার, ক্যাশিয়ার, তাহলে একের সি, তাহলে একের সি দেখো এইটা হয়ে গেল বি। দেখো বাদ বাকিগুলো তোমরা নিজেরাই মিলিয়ে নিতে পারবে। তা বলছি একটা হলো একটা স্টেটমেন্ট আছে এবং তার বেসিসে বলছি হিসাব নিকাশের সময় অসাবধানতার জন্য কিংবা হিসাব শাস্ত্রের নীতিজ্ঞানের অভাবের দরুন হিসাব লিখনে অনেক কিছু অনিচ্ছাকৃত ভাবে কিছু ত্রুটি ঘটে, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের কি বলে? এরর অফ অ্যাকাউন্ট, ফ্রড, মিস অ্যাপ্রোপ্রিয়েশন, হিসাবের ভুল, এরর অফ অ্যাকাউন্টস। ওকে, তারপরেরটা বলছে স্টেটমেন্টস বলে দিয়েছে অফেন অফেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেকর্ডেড অ্যাজ রেভিনিউ এক্সপেন্ডিচার, তাহলে এটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন নাকি ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টস নাকি ফর থেফট, এটা কিসের জন্য করা হয়ে থাকে? মূলধনী ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় দেখানোর জন্য কি কৃত্রিম ভাবে আমাদের কি মিস অ্যাপ্রোপ্রিয়েশন করার জন্য, অ্যাকাউন্টটিকে ম্যানিপুলেট করার জন্য, তাহলে ম্যানিপুলেটিং অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, এটা কি ট্যাক্স কমিয়ে যাতে আমাদের আমরা যাতে বাঁচাতে পারি, ট্যাক্স কমাতে পারি। তারপর চ্যাপ্টার 3 থেকে আছে, এই দেখো ওইখানেই মানে চ্যাপ্টার 3 তেও কিছু ঢুকে গেছে আগের গুলো, ঠিক আছে, যাই হোক। বলছে ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টস ইজ অফেন ডান ইন বিজনেস এন্টিটিস, ঠিক আছে, এটা চ্যাপ্টার 2 এরই এটা কন্টিনিউ হয়ে গেছে এর ভেতরে। যাই হোক তোমাদের তো ওভারঅলে আমি বানিয়ে দিয়েছি। বলছে বিজনেস এন্টিটিস দ্বারা কেন করা হয়ে থাকে? ইন ইন্টারেস্ট অফ অর্ডিনারি, সাধারণ কর্মী প্রতিষ্ঠানের সাথে জন দেশের সাথে, এটা হলো প্রতিষ্ঠানের সাথে, বিএডটা হবে তাদের যে অর্গানাইজেশন আছে তাদের জন্য এটা করা হয়ে থাকে। তারপর বলছে যে কোনটি ধারাবাহিক নিরীক্ষার সুবিধা নয়? বলছে ধারাবাহিক নিরীক্ষা মানে কর্মীদের মনে বিরূপ প্রতিক্রিয়া, মানে কর্মীদের মনে ভীতির সৃষ্টি হয়, যে বারবার বারবার চেক হচ্ছে, স্ট্রেসের মধ্যে থাকে, এই সমস্ত জিনিসপত্র তৈরি হতে পারে। বারবার বারবার মানে কন্টিনিউয়াস অডিট যেটাকে বলা হচ্ছে। তারপর বলছে কন্টিনিউয়াস অডিট ইজ প্রিভ্যালেন্ট ইন হুইচ টাইপ অফ অর্গানাইজেশন, মানে কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধারাবাহিক নিরীক্ষা প্রচলিত? সোল প্রোভাইডার, ব্যাংকিং, ইউনিভার্সিটি নাকি প্রফেশনাল? আমাদের ব্যাংকিং এর ক্ষেত্রে বড় জায়গা বারবার বারবার আমাদের চেক করতে থাকতে হয়। বলছে ধারাবাহিক নিরীক্ষার অসুবিধা হিসাবে গণ্য হয় না কোনটা? কোনটা গণ্য হয় না? হয় না কোনটা? দেখো ডিসরাপশন ওয়ার্কফ্লো, এটা হয় পসিবল এক্সপেন্সিভ, কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ অডিট ওয়ার্ক মানে বারবার এক জিনিসটা অডিট করলে কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। ওয়েন ডাজ দ্য ওয়ার্ক অফ পিরিয়ডিক অডিটার স্টার্ট, কখন হলো আমাদের পর্যাবৃত্ত নিরীক্ষার কাজ শুরু হয়ে থাকে? যখন আমাদের আর্থিক বছর বা ফাইন্যান্সিয়াল ইয়ার
শেষ হয়। তারপরেরটা কি বলছে? তারপরটা বলছে যে পর্যাবৃত্ত নিরীক্ষা কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজন? স্মল অর্গানাইজেশনের ক্ষেত্রে। বলছে কোনটা পর্যাবৃত্ত নিরীক্ষার সুবিধা নয়? এখানে কর্মীদের ওপর নৈতিক চাপ নেই। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ডিসঅ্যাডভান্টেজ অফ পিরিয়ডিক অডিট? বলছে কোনটা অসুবিধা? এই একই ব্যাপার। ডিলে ইন রিপোর্ট রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিবেদন প্রস্তুতিতে দেরি হয়ে থাকে। ইন্টিরিম অডিট, ইন্টিরিম মানে আমাদের বছরের মাঝামাঝি সময় অংশীদারদের অবসর হচ্ছে, কেউ ডেথ হচ্ছে, এই সময় অডিট করতে হয়। ঠিক আছে, কখন কন্ডাক্ট হয়ে থাকে? বিটুইন দ্য টু অ্যানুয়াল অ্যাট দ্য এন্ড অফ কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ইয়ার, বিটুইন দ্য টু অ্যানুয়াল অডিট, দুটি বার্ষিক নিরীক্ষার মধ্যবর্তী সময়। ইফ এ পার্টনার রিটায়ার্স ইন দ্য মিডিল অফ দ্য ইয়ার, হুইচ অডিট? এটা ইন্টিরিম অডিট, যেটা আমি তোমাদের বললাম এক্ষুনি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট অ্যান অ্যাডভান্টেজ অফ ইন্টিরিম অডিট? কোনটা না? এখানে কি হয়ে থাকে বলো তো? রিস্ক অফ ফিগার ম্যানিপুলেশন, হিসাবের কারচুপি, এটা সুবিধা নয়। টু হুম ইজ দ্য ইন্টারিম অডিট রিপোর্ট ইজ সাবমিটেড? কাদের কাছে ইন্টারিম অডিট? বোর্ড অফ ডাইরেক্টরদের কাছে, ঠিক আছে, যারা পরিচালক মন্ডলী আছে, সিইওস, এমডি টেমডি, এদের কাছে দেওয়া হয়ে থাকে। অ্যান অডিট কন্ডাক্টেড অন অ্যাডমিশন অর রিটায়ারমেন্ট অফ পার্টনার ইন এ পার্টনারশিপ ফার্ম, এটাকে কোন অডিট বলা হয়ে থাকে? ইন্টারিম অডিট। মানে যখন অ্যাডমিশন হলো কোনো পার্টনার, তখন হিসাব করতে হলো, যখন বেরিয়ে যাচ্ছে তখন, এটা। বলছে কোনটি কালান্তিক বা পর্যাবৃত্ত নিরীক্ষার সুবিধা বলে গণ্য করা হয় না? গণ্য হয় না। নট কনসিডার অ্যাজ এন অ্যাডভান্টেজ, টাইম সেভিং অ্যাডভান্টেজ। তারপর অ্যাবসেন্স একঘেয়েমি নেই, এটাও কর্মীদের আরেকটা হয়ে থাকে ইনডেপথ এন্ড ডিটেল, হিসাব সাথে বিশদ পরীক্ষা। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফল আন্ডার টাইম বেসড ক্লাসিফিকেশন? মানে নিরীক্ষার সময় ভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে কোনটা আমাদের পড়ে না? দেখো, প্রথম কথা, ধারাবাহিক, পর্যাবৃত্ত, অন্তর্বৃত্ত, সময় ভিত্তিকের মধ্যে পড়ে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? পার্শিয়াল অডিট। এটা আমাদের হয়ে যাবে কি? পর্যাবৃত্ত নিরীক্ষা, যেটা আমাদের হয়ে যাচ্ছে এক্ষেত্রে। সরি, এটা তো পড়লো, পর্যাবৃত্ত তো পড়লো, তাহলে আংশিক নিরীক্ষা বা পার্শিয়াল অডিট, যেটা আমি বললাম। তারপর বলছে আমাদের যে কন্টিনিউয়াস অডিট সুটেবল মানে 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 এটা বলতে হচ্ছে ধারাবাহিক, কোন ধরনের? গভর্নমেন্ট, পাবলিক, লার্জ, সবার ক্ষেত্রে, এটা বুঝতে পারছি, বড় বড় পরিসরে যেটা হয়ে থাকে। কোনটি নিরীক্ষার সময় ভিত্তিক শ্রেণীবিন্যাস? কোনটা নিরীক্ষার সময় ভিত্তিক? মানে সময়ের টাইম বেস ক্লাসিফিকেশন, সময় মানে এখন হলো ইন্টিরিম অডিট আমরা বলছিলাম, তাই না, যে হলো সময়ের ওপর, এই যখন কেউ রিটায়ার করছে, এই করছে, সেই অনুযায়ী হয়ে থাকে। কোনগুলি অন্তর্বর্তীকালীন নিরীক্ষার সীমাবদ্ধতা বলে গণ্য হয়? সব কটা, চান্স অফ অল্টারনেশন অফ অ্যাকাউন্ট, হিসাব পরিবর্তনের সুযোগ, অতিরিক্ত কাজ, অতিরিক্ত খরচ, সব কটাই এর সীমাবদ্ধতা বা লিমিটেশনস বলে গণ্য করা হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অডিট ক্লাসিফাইড বাই স্কোপ? মানে পরিধির বিষয়, যেটা কোনটা আসছে না? কন্টিনিউয়াস অডিট বা ধারাবাহিক নিরীক্ষা। এগুলো তো আমাদের যে অডিটের যে বিভিন্ন ভাগ, এগুলো তো তোমাদের পড়তে হবে। তো সেখান থেকে তো এটা ডাইরেক্ট থিওরি হিসাবে হয়ে যাচ্ছে। কেন আমরা এক্ষেত্রে জানি যে একটা হয়ে থাকে সম্পূর্ণ, একটা আংশিক, একটা অভ্যন্তরীণ। ঠিক আছে, নিরীক্ষা কাজের পরিধির ওপর নির্ভরশীল, কিন্তু ধারাবাহিকটা আমাদের কি হয়ে থাকে? সময় ভিত্তিক, তাই না? যে কমপ্লিট, পার্শিয়াল, ইন্টারনাল, এগুলো কি আমাদের পরিধির ওপর। আর কন্টিনিউয়াসটা কি? সময়ের ভিত্তিক। ওই যে কন্টিনিউয়াস অডিট ইজ ওয়ান ওয়্যার দ্য অডিটর অর হিজ স্টাফ ইজ কনস্ট্যান্টলি এঙ্গেজড ইন চেকিং অ্যাকাউন্ট থ্রু আউট দ্য ইয়ার। এটা কে বলেছিল? অডিটের ক্ষেত্রে এই লোকটার কথা মনে রাখবে, স্পাইসার অ্যান্ড পেগলার, এরা বলেছিলেন। ঠিক আছে, স্পাইসার অ্যান্ড পেগলার, এরা হলো অডিট, এরা নিরীক্ষা শাস্ত্রবিদ বা অডিটর, একটা বড়, তারা এরা বলেছিল। অ্যাডভান্টেজ অফ কন্টিনিউয়াস অডিট, ধারাবাহিক নিরীক্ষার আমাদের সুবিধা কি হয়ে থাকে? দ্রুত লভ্যাংশ ঘোষণা, অন্তর্বর্তী লভ্যাংশ, দ্রুত চূড়ান্ত হিসাব, এটা সবই ফাস্ট কাজ হয়ে থাকে, তাহলে এটা সব করি বারবার বারবার হচ্ছে। এবার বলছে যে মালিকের দিক থেকে ধারাবাহিক নিরীক্ষার সুবিধা কি? দ্রুত লভ্যাংশ ঘোষণা, ঠিক, কর্মীদের ওপর নৈতিক চাপ সৃষ্টি হয়, ঠিক আছে, নিরীক্ষকের কাছ থেকে পরামর্শ পাওয়া যায়, ঠিক আছে, দ্রুত। তাহলে এখানে সব করা চারটেই আমাদের ট্রু হয়ে গেল। তারপর আমাদের বলছে আহ নিরীক্ষকের দিক থেকে ধারাবাহিক নিরীক্ষকের সুবিধা কি হয়ে থাকে? যে প্রতিষ্ঠান কর্মীদের সাশ্রয় ঘটে, ঠিক আছে, কর্মীদের মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা যায়, এটা ভুল হবে। লেখক সংক্রান্ত কাজে সুষম বন্টন করা যায়, ঠিক আছে, লেনদেন বিশদ পরীক্ষা সময়, এটা বিরূপ প্রতিক্রিয়াটা তো ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল না, এটা তো আর ভালো কাজ না। তাহলে 1 থেকে 3 4, 1 3 4 ট্রু, দুইটা ফলস, তাহলে দুই ফলস কোথায়? দুই আমাদের ফলস কোথায়? না, একটা তো ফলস হবে, 3 আর 4 ট্রু।
বলছে অ্যাডভান্টেজ অফ কন্টেন্ট অডিট ফ্রম অডিটার্স পার্সপেক্টিভ। দাঁড়াও 1 মিনিট। তাহলে এক্ষেত্রে আমাদের সেভ লেবার ক্লায়েন্ট এফিসিয়েন্ট, এখানে 3 আর 4, 1 আর 3, 2 আর 4 হচ্ছে। বলছে সুবিধা, ধারাবাহিক নিরীক্ষার সুবিধা, প্রতিষ্ঠা কর্মীদের সময় সাশ্রয় ঘটে। সময় সাশ্রয় ঘটে, সময় সাশ্রয় তো ঘটে না, তাহলে এটা ফলস হয়ে গেল। লেনদেনের বিশদ পরীক্ষা সম্ভব, এটা বোধ হয় 1 আর 4 ফলস। ঠিক আছে, আমি ভুল বলছি, 1 আর 4 ফলস। 1 আর 4-এর ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে 2, 3, 4, 2, 3, 4 ফলস অ্যাডভান্টেজের ক্ষেত্রে, আর একটা ঠিক। তাহলে 2, 3, 4, তাহলে 2, 3, 4 ফলস, আর একটা ঠিক। তাহলে 3, 4 টু 1 আর 2 ফলস। ঠিক আছে, তাহলে এটা এরটাই হবে, এখানে অপশনস এর সাথে ম্যাচ করছে না। তারপর বলছে এরিয়া অফ অ্যাপ্লিকেশন অফ পিরিয়ডিক অডিট কোনটা হয়ে থাকছে। পিরিয়ডিক অডিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন পর্যাপিত নিরীক্ষা সোল প্রোপাইটার, কলকাতা মিউনিসিপাল, রিজার্ভ ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠান। মানে পর্যাবৃত নিরীক্ষা মানে হলো একটা পিরিয়ডের পর, সেটা আমাদের কি এই প্রথম জায়গাতেই ট্রু, বাকিগুলোতে আমাদের ফলস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি হবে, 1 1টা 2, 3, 4 ফলস। কলম ম্যাচ করতে বলছে। বলছে কন্টিনিউয়াস অডিট, দেখো কন্টিনিউয়াস অডিট আমাদের কি হয়ে থাকে, যেসব প্রতিষ্ঠানে প্রতিটি লেনদেন রিকোয়ার্ড ডিটেল চেক এভরি ট্রানজেকশন, তাহলে 1 এর সি, তাহলে 1 এর সি দেখো বি এরটা হয়ে যাচ্ছে, অটোমেটিকলি এটা এসে গেল। তারপরেরটা আমাদের কি বলেছে, তারপরেরটা বলছে সেটা একই ধরনের আছে কিন্তু একটু আলাদা আছে অপশনস গুলো। বলছে কন্টিনিউয়াস অডিট, রেকটিফিকেশন এরর ফর বিফোর ইয়ার, লো কস্ট, ফাস্ট ফাইনালাইজেশন অফ অ্যাকাউন্ট। ঠিক আছে, তার মানে এইটা হয়ে যাবে কন্টিনিউয়াস অডিট, তাড়াতাড়ি হয় কাজ, 1 এর বি, তাহলে 1 এর বি, তাহলে 1 এর বি এটা হয়ে গেল। বাদ বাকিগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, এখানে এরকম ভাবেই বলছি, তোমরা নিজেরাও বুঝে নিতে পারছো যে কোনো একটা ঠিক হলে তো এখানে অটোমেটিকলি সেই অ্যান্সারটা, আর এখানে ওভারল্যাপিং নেই। বলছে অ্যাসারশন আর রিজনিং এর মতো কিছুটা আছে, কোনটা যাচ্ছে। বলছে কন্টিনিউয়াস অডিট ইজ রিকোয়ার্ড ফর কনসার্ন ওয়্যার, ধারাবাহিক নিরীক্ষা কোথায় দরকার পড়ে, যেখানে কি প্রত্যেক কটা যে প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা মানে ডিটেল চেকিং, তাহলে এক্ষেত্রে আমাদের বিএডটা হয়ে গেল। তারপর বলছে কন্টিনিউয়াস অডিট রান থ্রু আউট দ্য ইয়ার, ধারাবাহিক নিরীক্ষা সারা বছর ধরে চলে। এতে কি হয়ে থাকে, এতে হলো আমাদের যে হিসাবাদি লেনদেন লিপিবদ্ধ করার কাজ আর ফেলে রাখা যায় না, সারাক্ষণ চলতে থাকে, তাহলে BED। তারপর হচ্ছে ইন্টিরিম অডিট ইজ কন্ডাক্টেড ফর স্পেসিফিক পারপাস, কি পারপাসে, বছরের মাঝখানে অংশীদারদের অবসর ঘটলে, হ্যাঁ বছরের পরবর্তী সময়ে পরীক্ষিত হিসাব প্রকাশের জন্য, অন্তর্বর্তী লাভ ঘোষণা মানে ইন্টিরিম ডিভিডেন্ড, মিডিলে লাভ দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য, সব কটা এখানে হবে। ঠিক আছে, তাহলে এইটাই ছিল আমাদের যে অডিট পার্ট থেকে, যে তোমাদের যে 20 মার্কস আসবে সেই অডিট পার্ট থেকে পুরো টোটাল এমসিকিউ সেট। ওকে, তো এখান থেকে আমি করিয়ে দিলাম মোটামুটি সবকটা যতটা আমাদের আছে। ঠিক আছে, তো এবার এইগুলো তোমাদের একটা তো নলেজ রাখতেই হবে চ্যাপ্টারটা সম্পর্কে, কিন্তু ওভারঅল যে একটা তোমাদের এমসিকিউর একটা বলতে পারো একটা সাজেশন বেসড, যে যেগুলো আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে স্কুলের মধ্যে বিভিন্ন স্কুলে, তো এই রেফারেন্সে তোমরা এটা নিতে পারো। ঠিক আছে, তো আশা করি সবাই শেষ অবধি ভিডিওটা দেখেছো, এবং আমি পিন কমেন্টে হলো লিঙ্ক দিয়ে রাখবো আমাদের প্লে লিস্টের, যেখানে সমস্ত সাজেশন আছে সেখান থেকে চেক করতে পারো, এবং আমাদের আরো অন্যান্য সাবজেক্টের সাজেশন তোমরা ওই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে, এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও আরো কোনো স্পেসিফিক টপিক লাগবে কিনা। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।